1940 সালের শুরুর দিকের কথা। ঘৃণা, ভুয়া তথ্য, সামরিক শক্তি ও প্রভাব বিস্তার করে কর্তৃত্ববাদী এক শক্তি নাৎসি বাহিনী প্রায় সমগ্র ইউরোপের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। নাগরিক জীবন থেকে শুরু করে অর্থনীতি, খবরাখবর সবকিছুই তারা নিয়ন্ত্রণ করত। ইউরোপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিরোধ দলের হাতে তখন লড়াই চালিয়ে যাওয়ার জন্য একটাই মাধ্যম ছিল, রেডিও। সেটিও নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা হয়। চায়নার গ্রেট ফায়ারওয়াল চীনের ইন্টারনেটকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। ইরান, সিরিয়া ও ভিয়েতনামও তাদের জনসংখ্যার একটি বিশাল অংশের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করে। সম্প্রতি রাশিয়া একটি প্রযুক্তি চালু করেছে যা সমগ্র পৃথিবী থেকে রাশিয়ান ইন্টারনেট নেটওয়ার্ক, সার্ভার ও ব্যবহারকারীদের বিচ্ছিন্ন করতে পারবে। ভারতে মুসলিম নাগরিকত্ব বিরোধী আইন পাশ করার পর ও জম্মু কাশ্মীর অঞ্চলের বিশেষ স্ট্যাটাস উঠিয়ে নেওয়ার পর সৃষ্ট গোলযোগকে নিয়ন্ত্রণ করতে ভারত সরকার পুরো ইন্টারনেট সংযোগই বিচ্ছিন্ন করে দেয়। তৃতীয় বিশ্বের দেশগুলোতে যা বেশ সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাত অবশ্য কিছুটা ভিন্ন পদ্ধতি ধারণ করে। তারা শুধুমাত্র তাদের বানানো মেসেঞ্জার ছাড়া আর সব মেসেঞ্জার নিষিদ্ধ করে দেয়। তবে কাজটি যেভাবেই করা হোক, সরকার এটি করে জনগণ কি দেখতে, পড়তে ও শুনতে পারবে তা নিয়ন্ত্রণ করতে। কিন্তু স্টারলিংক সেটি বদলে দিতে পারে। 1991 সালে সাধারণ মানুষের ব্যবহারের জন্য ইন্টারনেট উন্মুক্ত করে দেওয়ার পর তারের মধ্য দিয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করা হয়ে আসছিল। 2003 সালে ওয়্যারলেস ইন্টারনেট নামে এক নতুন ধরনের ইন্টারনেট চালু হয়। এই ইন্টারনেট 37,000 কিলোমিটার উপরের স্যাটেলাইট থেকে পৃথিবীতে বিক্ষেপ করা হয়। তবে ডেটাকে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয় বিধায় ইন্টারনেটের গতিতে লেটেন্সি বা ধীরতা দেখা যায়, যা স্যাটেলাইট ইন্টারনেটকে জনপ্রিয় হতে দেয়নি। স্টারলিংক বলছে তারা এই সমস্যার সমাধান করতে পারবে স্যাটেলাইটগুলোকে পৃথিবীর আরও কাছাকাছি মাত্র 328 থেকে 580 কিলোমিটার উচ্চতায় স্থাপন করে। এটি আগের স্যাটেলাইটগুলোর তুলনায় প্রায় 111 গুণ কাছে। পাশাপাশি স্টারলিংক 42,000টি স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবীকে ছুঁয়ে ফেলতে চায়। সবগুলো স্যাটেলাইট স্থাপন সম্পন্ন হলে পৃথিবীর যে কেউ যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারবে। স্টারলিংক নেটওয়ার্ক স্থাপন করা শুরু হয় 2015 সালে। 2018 সালে প্রথম নমুনা স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে প্রেরণ করা হয়। সাধারণত স্পেস এক্স কোম্পানির ফ্যালকন 9 রকেট প্রতিবার 60টি করে স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়। এবছর কেনেডি স্পেস সেন্টার থেকে এখন পর্যন্ত 2 শতাধিক স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে। বর্তমানে স্টারলিংকের 1737টি কার্যকর স্যাটেলাইট, 12টি দেশে মোট 1 লক্ষ ব্যবহারকারী ও 5 লক্ষের বেশি অর্ডার রয়েছে। এই ক্রমবর্ধমান নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের মূল্য প্রায় 8,000 টাকা, সাথে ট্যাক্স ও অন্যান্য ফি। ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় স্যাটেলাইট ডিশ ও রাউটারের মূল্য প্রায় 40,000 টাকা। তবে ব্যবহারকারী সংখ্যা বাড়লে এই দাম অনেকটাই কমে আসবে। ইন্টারনেটের গতির বেলায় স্টারলিংক ওয়েবসাইটের তথ্যানুযায়ী বেশিরভাগ লোকেশনেই ব্যবহারকারীরা 50 থেকে 150 মেগাবিট পার সেকেন্ড গতি ও 20 থেকে 40 মিলিসেকেন্ড লেটেন্সি বা ধীরতা আশা করতে পারে। এই গতি তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশের বর্তমান ইন্টারনেটের গতির চেয়ে বেশি। তবে রেডইট এর স্টারলিংক কমিউনিটির তালিকা অনুযায়ী এখন পর্যন্ত সর্বোচ্চ গতি পাওয়া গিয়েছে 175 মেগাবিট পার সেকেন্ড নিউ ইয়র্কে। গত ডিসেম্বরে ইউটায় আরেকজন ব্যবহারকারী 215 মেগাবিট পার সেকেন্ড গতি রেকর্ড করেছে। প্রবল বাতাস, বরফ তাপমাত্রা ও তুষারপাতের মাঝেও স্টারলিংক 175 মেগাবিট গতি অর্জন করতে সক্ষম হয়েছে। অবশ্য বিজ্ঞানীদের বিভিন্ন কমিউনিটি, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানীরা লো আর্থ অরবিটে স্টারলিংকের স্যাটেলাইট স্থাপন নিয়ে তাদের দুশ্চিন্তার কথা জানিয়েছেন।
যেহেতু এত নিচে থাকা স্যাটেলাইটগুলো সূর্য রশ্মি পৃথিবীতে প্রতিফলিত করে রাতের আকাশ পর্যালোচনা করায় ব্যাঘাত সৃষ্টি করে। গবেষক থেকে শুরু করে শখের জ্যোতির্বিদ সকলেরই আশঙ্কা স্টারলিংকের ৪২,০০০ স্যাটেলাইট রাতের আকাশের ১২টা বাজাবে। এই সমস্যা সমাধানের জন্য স্টারলিংক স্যাটেলাইটগুলো এখন একটি সানশেড যুক্ত করছে, যা পৃথিবীর দিকে সূর্যরশ্মি প্রতিফলনের মাত্রা কমিয়ে নিয়ে আনবে। ভবিষ্যৎ স্টারলিংক স্যাটেলাইটগুলোর উচ্চতা ১১০০ থেকে ১৩০০ কিলোমিটারের মধ্য থেকে কমিয়ে প্রায় ৫৫০ কিলোমিটারে নামিয়ে আনার স্পেস এক্সের একটি আবেদন ২০২১ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল যোগাযোগ কমিশন অনুমোদন করেছে। তবে স্টারলিংকের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডিশ নেটওয়ার্ক কর্পোরেশন ও ভিয়াসাট এই অনুমোদনকে বেআইনি হিসেবে ঘোষণা করে বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রের আপিল বিভাগের কাছে আবেদন করে, যদিও ফেডারেল আপিল বিভাগ স্টারলিংক স্যাটেলাইট পাঠাতে থাকার পক্ষেই রায় দেয়। স্টারলিংক সার্ভিস দাবি করছে প্রায় ১ লক্ষ ব্যবহারকারীর কাছে স্যাটেলাইট টার্মিনাল পৌঁছে দিতে পেরে তারা গর্বিত। স্টারলিংক কনস্টিলেশনে আরও স্যাটেলাইট যুক্ত হবার মধ্য দিয়ে বিশ্বজুড়ে স্টারলিংক ইন্টারনেটের কাভারেজের পরিমাণও বাড়তে থাকবে। শেষ পর্যন্ত পুরো পৃথিবীকে ব্যবহার উপযোগী উচ্চগতির ইন্টারনেট সেবা দিয়ে ছেয়ে ফেলার প্রত্যাশা স্টারলিংকের। তার মানে যে কেউ পৃথিবীর যে কোনো স্থান থেকে ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারবে। চীনের নাগরিকেরা গুগলে প্রবেশ করতে পারবে ও তিয়ানানমেন স্কোয়ারের তথ্য জানতে পারবে। পুতিনের আর্থিক লেনদেন বিষয়ে বহির্বিশ্ব কি আলোচনা করছে রাশিয়ান নাগরিকরা সেগুলো শুনতে পারবে। এবং ভারত ও বাংলাদেশের মতো দেশের সরকাররা চাইলেই নাগরিককে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না। সন্দেহ নেই স্বৈরতান্ত্রিক সরকাররা চেষ্টা করবে তাদের দেশের স্টারলিংক টার্মিনালকে অবৈধ ঘোষণা করার। তাতেই কি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের বিজয় ও স্বৈরতান্ত্রিক সরকারগুলোর পরাজয় নয়?